আমরা গত ক্লাসে মোটামুটি আলোচনা করছি। তো এখন গত ক্লাস থেকে কিছু প্রশ্ন করি, তোমাদের মনে আছে কিনা? সয়েল পার্টিকেল কয় ধরনের বলো, সাথে সাথে কেউ অ্যান্সার দিতে হবে, তাহলে তো মানে সময় লস হবে। 3 ধরনের, স্যান্ড, সিল্ট এন্ড ক্লে। আর এই পার্টিকেল 3 ধরনের বললে সাথে সাথে সাইজ বলতে হবে। এটা সাইজ সাইজ বলো দেখি একজন। আর এর জন্য দুইটা সাইজ সারা ওয়ার্ল্ডে বেশি প্রচলিত। এক হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম আর একটা ইউএসডিএ সিস্টেম। কোন সিস্টেমে কত পার্টিকেল সাইজ বলতে পারবা? কোন সিস্টেমে কত সাইজ? একজন ইন্টারন্যাশনাল সিস্টেমের পার্টিকুলার সাইজ গুলা বলো, যে কেউ। রাজু কথা শুনতেছো আমার? রাশিদুল হাসান রাজু। হ্যাঁ, তাইলে বলো, যে কেউ একজন বলো। না, ইন্টারন্যাশনাল হচ্ছে ISSS, ISSS, এটা হলো ইন্টারন্যাশনাল সিস্টেম। আর ইউএসডি হচ্ছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ইউএসডি। তাহলে দুইটা সিস্টেম ওয়ার্ল্ডে ফলো করা হয়, একটা হচ্ছে ইউএসডিএ আর একটা হচ্ছে ISSS, ইন্টারন্যাশনাল। মানে একটা ইন্টারন্যাশনাল সিস্টেম আর একটা ইউএসডিএ। এর মধ্যে ইন্টারন্যাশনাল সিস্টেমটা হচ্ছে সবগুলো 2, যেমন স্যান্ড হচ্ছে 2.02, সিল্ট 0.02 থেকে 0.002 মিলিমিটার, আর ক্লে হচ্ছে লেস দেন 0.002 মিলিমিটার ডায়ামিটার, ক্লে পার্টিকেল। আর ইউএসডিএ তে হচ্ছে 0.05 হিসাব করা স্যান্ডের ক্ষেত্রে, 2 থেকে 0.05, এরপরে 0.05 থেকে 0.002, আর লেস দেন 0.002, বাকিগুলা সব সমান। তার মানে ইউএসডিএ সিস্টেমে শুধু স্যান্ডের পার্টিকেলটা হবে একটু বড়, যেহেতু 2 থেকে 0.05, আর বাকি তাহলে সিল্টের সাইজও একটু বড়, তখন তো আবার 0.05 থেকে শুরু হবে, 0.002। তার মানে ইউএসডিএ সিস্টেমে স্যান্ড এবং সিল্ট পার্টিকেলের সাইজটা বড় হয়। তাহলে আমাদের এই এক্সপেরিমেন্টে পার্টিকেল সাইজ অ্যানালাইসিস অর্থ কি? আমরা মাটির থেকে বের করব, যে আমরা একটা মাটি নিব, সয়েল স্যাম্পল ফিল্ডে থেকে কালেকশন করব, সেই মাটিতে শতকরা কত ভাগ এই পার্টিকেল গুলো আছে, 2 থেকে 0.02। আমরা অবশ্য 0.05 এর হিসাব করব, যেহেতু এখানে দেখো আমরা যে ট্রায়াঙ্গুলার টেক্সচারাল ডায়াগ্রাম ব্যবহার করতেছি, এটা হচ্ছে ইউএসডিএ। এটা হচ্ছে ইউএসডিএ সিস্টেম ট্রায়াঙ্গল, এখানে লেখা আছে proportions of sand, silt and clay in the basic soil textural class from US Department of Agriculture. US Department of Agriculture সংক্ষেপে বলা USDA 1951 handbook, 18 soil survey manual, page 503, USDA classification. তাহলে আমরা 0.05 এর হিসাবটা করব। তাহলে এই এক্সপেরিমেন্টটা আমরা মাটি থেকে বের করব যে কত শতকরা কত ভাগ সয়েল পার্টিকেল 2 থেকে 0.05 মিলিমিটারের, এরপর শতকরা কত ভাগ 0.05 থেকে 0.002 মিলিমিটারের, আর কত হার শতকরা কত ভাগ পার্টিকেল লেস দেন 0.002 মিলিমিটার ডায়ামিটার। বুঝা গেছে তো বিষয়টা? হ্যাঁ, প্রশ্ন বা সাবজেক্ট ম্যাটার বুঝলে তোমার আলোচনা অনেক সহজ হয়ে যায়। আমার কথা এখন বুঝতে পারছো? বুঝতে পারছি। অনেকে কিন্তু একইভাবে রেসপন্স করতে হবে। তোমরা তো সেই 2-4 জন রেসপন্স করো, কিন্তু একসাথে অনেকগুলো রেসপন্স আসতে হবে। আচ্ছা, এই স্যান্ড, সিল্ট, ক্লে এগুলাকে যেভাবে বলা হয় সয়েল পার্টিকেলস, এগুলার আরেকটা নাম হচ্ছে মেকানিক্যাল কম্পোনেন্টস। স্যান্ড, সিল্ট, ক্লে দ্য মেকানিক্যাল কম্পোনেন্টস, এই জন্য এই অ্যানালাইসিসটার আরেকটা নাম হচ্ছে মেকানিক্যাল অ্যানালাইসিস অফ সয়েল। এই মেকানিক্যাল অ্যানালাইসিস এর মধ্যে দুইটা পার্ট আছে, একটা ডিসপারশন, একটা ফ্র্যাকশনেশন। ডিসপারশন মানে আমরা পুরোপুরি ডিসপার্স করে ফেলবো, এগুলো অনেক ডিটেলস আমি গত ক্লাসে আলোচনা করছি। আর ফ্র্যাকশনেশন মানে কি ভগ্নাংশ করে ফেলা, মানে 3 ভাগে ভাগ করে ফেলা। আগে সব
একটা থেকে আলাদা করে ঝুরঝুরো করে ফেলবো, একটা থেকে ডিটাচড করে ফেলবো, এরপরে ফ্র্যাকশন মানে ভাগ ভাগ করে ফেলবো, 3টা ভাগে ভাগ করে ফেলবো। এই এখন ডিসপারশনের ক্ষেত্রে আমি বলছি যে ডিসপারশন কেন করতে হয়, এবং ডিসপারশনের আগে কিছু প্রিট্রিটমেন্ট করতে হয়, যেহেতু মাটিতে যখন মনে করো যদি প্রচুর পরিমাণে অর্গানিক ম্যাটার থাকে এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট থাকে, সেগুলো দূর করতে হয়। এই অর্গানিক ম্যাটার দূর করার জন্য হাইড্রোজেন পারঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট দূর করার জন্য আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করি। এই প্রসিডিউর বা এই মেথোডোলজিটাকে বলে প্রিট্রিটমেন্ট। প্রিট্রিটমেন্ট দ্বারা আমরা অর্গানিক ম্যাটারকে রিমুভ করি এবং ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেটকে দূর করি, যাতে করে সয়েলের যে স্ট্রাকচারাল স্টেবিলিটি, যে কারণে সয়েল স্ট্রাকচার ডেভেলপ করে, এবং স্ট্রাকচার ডেভেলপ করে 5টা বা 6টা বা 7টা সিমেন্টিং এজেন্ট দিয়ে, অর্গানিক ম্যাটার, কার্বনেটস of calcium and magnesium oxides and hydroxides of iron and aluminium, organic exudates. Organic exudates মানে যেমন ব্যাকটেরিয়াল গাম, ফাঙ্গাল গাম, এইগুলো আর কি, মাইক্রোবিয়াল গাম। এক্সুডেটস তো গাম, আবার গামকে আলাদা করে বলা, সব এক্সুডেটস কিন্তু গাম হয় না। গাম মানে আঠালো সাবস্টেন্স, আবার সবগুলো কিন্তু সব এক্সুডেটস আঠালো হয় না, এই জন্য মাইক্রোবিয়াল গাম আমরা আলাদাভাবে বলতেছি। ক্লে টু ক্লে সিমেন্টেশন। তাইলে এখানে প্রিট্রিটমেন্টে শুধু আমরা দুইটাকে হিসাবে আনি, অর্গানিক ম্যাটার এবং কার্বনেটস অফ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। তবে আমাদের মাটিতে অর্গানিক ম্যাটারও কম, কার্বনেটস অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কম, এই জন্য প্রিট্রিটমেন্টটা সাধারণত আমাদের করার প্রয়োজন হয় না। কথা বুঝতেছো আমার? জি স্যার। আচ্ছা, এগুলো আমি গত ক্লাসে আলোচনা করছি, আজকে আবার একেবারে মূল মূল পয়েন্টগুলো আমি আলোচনা করতেছি। তাহলে আমরা যখন কাজ করবো, আমরা প্রিট্রিটমেন্টটা করবো না, আমরা সরাসরি মাটি নিব। এখন প্রসিডিউরে চলে যাই। আবার দেখেন, আমরা 50 গ্রাম মাটি নিব। প্রথমে মাটিটাকে আমরা শুকনো করব। স্যার আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন করো। হ্যাঁ, করো, অসুবিধা নেই। স্যার যে আগের ক্লাসে বলেছিলেন যে পটাশিয়াম আর ক্যালসিয়াম হচ্ছে সিমেন্টেশন ঘটায়, অর্থাৎ হচ্ছে ক্লে পার্টিকেল গুলোর সাথে যুক্ত হয়ে এগুলোর সাথে কম্পাউন্ড গঠন করে, আর অপরদিকে সোডিয়াম যেটা সেটা ডিসপারশন করে, অর্থাৎ ক্লে পার্টিকেল গুলোকে আলাদা চারদিক থেকে ঘিরে ফেলে এবং আলাদা করে ফেলে সলিউশনের মধ্যে আর কি। যখন আমরা সাসপেনশন তৈরি করব, সেই সাসপেনশনে স্যার কিন্তু সোডিয়ামের এই কাজ। অথবা তোমার এই যে কোস্টাল বেল্টেও কিন্তু এই ঘটনাটা ঘটে। এই জন্য কোস্টাল বেল্টের মাটি ভালো স্ট্রাকচার হয় না, যেখানে বিশেষ করে পিএইচ 10 এক্সিড করে, সেখানে ভালো স্ট্রাকচার হয় না। বলো স্যার, এই তিনটাই তো ক্যাটায়ন, কিন্তু মানে কেন পটাশিয়াম আর ক্যালসিয়াম শুধু সিমেন্টেশন করছে আর সোডিয়াম কেন ডিসপারশন করে, মানে এটা কেন হচ্ছে? কারণ তিনটাই তো ক্যাটায়ন ক্যাটায়ন। এটাকে বলা হয় বস্তুর ইন্ট্রিনজিক প্রপার্টি। মনে করো তুমি, কিভাবে উদাহরণটা দেওয়া যায়, কিভাবে উদাহরণ দেওয়া যায়? আমরা মনে করো এই চাল থেকে আমরা ভাত বানাইতে পারি নাকি? চাল দিয়ে আমরা কি বানাই? ভাত মানে? কিন্তু গম দিয়ে ভাত বানানো হয় না কেন? এটা আমার মনে সুন্দর একটা এক্সাম্পল আমার মনে হয়েছে আর কি। গম সেটার জন্য ফিজিবল না। আর এই সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো আল্লাহ তাআলা দেওয়া প্রপার্টি। এইটা এই সব দিয়ে আল্লাহ তাআলা এগুলোকে তৈরি করছে। বুঝতে পারছো? জি স্যার। এটাতে আমাদের কোনো হাত নাই। এটাকে আমরা ন্যাচারাল বলি আর কি। এই জন্য তুমি যখন কোনো মাটির ভালো স্ট্রাকচার চাইবে, সেখানে ক্যালসিয়াম যোগ করতে হবে। আর যখন কেউ এটা তো কেউ করে না, কেউ মাটির স্ট্রাকচার নষ্ট করতে চায় না, তাহলে তখন সোডিয়াম দিয়ে দিবে। এই জন্য ওই যে পুকুরে বলছি না, দাদার বা নানার বাড়ি পুকুরে যদি যাও, সেখানে তারা পটাশিয়াম দেয়, কলা গাছ। কেউ কিন্তু সোডিয়াম দেয় না। খাবার লবণ কি পুকুরে ছিটাবে? কেউ ছিটাবে না। না স্যার। তো সেক্ষেত্রে যদিও সোডিয়াম দূর করলেও কিন্তু সোডিয়াম ওইটার সাথে মিশবে না। কিন্তু ক্যালসিয়ামও মিশে, পটাশিয়ামও মিশে নেগেটিভ আয়নের সাথে, ক্লের নেগেটিভ চার্জের সাথে। কিন্তু সোডিয়াম পজিটিভ হওয়া সত্ত্বেও ওরকম ভালো মিশবে না। এই জন্য সোডিয়াম স্ট্রাকচারটা ভালো করে না। এই জন্য কোথাও যদি আমরা ভালো স্ট্রাকচার পেতে চাই, সেখানে ক্যালসিয়াম লাগবে। আর যদি স্ট্রাকচার ডিস্ট্রয় করতে চাই, সেখানে সোডিয়াম লাগবে। এটা বা সেটা আল্লাহ দেওয়া প্রপার্টি, বৈশিষ্ট্য, গুণ। এই গুণের ব্যাপারে কারো কোনো বক্তব্য নেই। যেমন চাল দিলে আমরা ভাত হয়ে যাবে, কিন্তু গমরে তুমি এরকম সিদ্ধ করো, কি হবে বলো? এটা কেউ খাইতে চাইবে না। এই ধরনের জাস্ট এটা একটা উদাহরণ বোঝানোর জন্য। আসলে তো এটা বোঝানোর কিছু নেই। এটাই
নেচার, এটাই হওয়ার, এটার নিজস্ব প্রপার্টি এখানে। এই জন্য দেখো যতগুলো আমরা এখানে ডিসপার্সিং এর সব দেখো সোডিয়াম, এই যে সোডিয়াম, দ্বিতীয়টাতে সোডিয়াম, তৃতীয়টাতে সোডিয়াম, চতুর্থটাতে সোডিয়াম, আর ফিফথ হচ্ছে লিথিয়াম। লিথিয়ামেরও কিছু তোমার ডিসপার্সিং ক্যাপাসিটি আছে। তবে লিথিয়াম এত দামি যে লিথিয়াম ব্যাটারি আজকে ওয়ার্ল্ডে তৈরি হচ্ছে। মনে করো যে এখন আফগানিস্তানে প্রচুর লিথিয়াম পাওয়া যাচ্ছে, এই জন্য সারা এখন ভবিষ্যতের লিথিয়ামের যুগ আসতেছে। লিথিয়াম ব্যাটারি অনেক শক্তিশালী ব্যাটারি, মোবাইল, কম্পিউটার, এগুলা সবকিছুর জন্য লিথিয়াম প্রয়োজন হবে ভবিষ্যতে। এই জন্য সেই দিকে মানুষের ঝোঁক। এই জন্য লিথিয়াম কার্বনেটটা এটা আছে 5 নম্বর, এটা এখন আর এখন তো কেউ ব্যবহার করবে না, এখন সবাই সোডিয়ামটা ব্যবহার করবে। ওয়ার্ল্ডে বর্তমানে অনেকে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতেছে, আর আমরা কিন্তু ব্যবহার করব ক্যালগন। এটাও বলছি যে সোডিয়াম ক্লে পার্টিকেলের চারিদিকে একটা বেষ্টনী তৈরি করবে, যাতে করে একটা ক্লে আর একটা ক্লের সাথে লাগবে না। স্যান্ড টু স্যান্ড এমনি লাগে না, স্যান্ড সিল্টও তেমন লাগে না, শুধু ক্লে টু ক্লে সিমেন্টেশন হয়। তো ক্লে চারিদিকে যখন সোডিয়ামের একটা লেয়ার বসে যাবে, একটা ইনভেলপ বসে যাবে, একটা ঘেরাও হয়ে যাবে, তখন ক্লেটার মধ্যে তোমার ক্লেটা অনেক স্বাধীন হয়ে যাবে এবং ভারী হবে, অতি দ্রুত নিচে পড়বে বা অন্যটার সাথে মিশতে চাইবে না। এটাই ডিসপার্সিং এজেন্টের কাজ। Are you satisfied with my answer to your question or query? জি স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। তাহলে আমি বলতেছিলাম যে এখন আমরা বলবো যে take 50 গ্রাম of oven dry soil, আমরা 50 গ্রাম মাটি নিব into dispersion cup, add some water to cover the soil, মানে মাটি নিব যেহেতু, পানি নিব যেহেতু। হ্যাঁ স্লাইড দেখা যাচ্ছে না, আমার লেখাগুলো দেখা যাচ্ছে না? না স্যার, আপনার লেখাগুলো দেখা যাচ্ছে না স্যার। তো এর আগে দেখছো আমি এতক্ষণ বলতেছিলাম যে এতক্ষণ দেখতেছিলা? আমি প্রথম থেকে যে আলোচনা, না স্যার, প্রথম থেকে দেখা যাচ্ছে না স্যার। না স্যার। তাহলে আমাকে আরো আগে বলতো, আমি দেখি। স্যার ফোল্ডার ভিউ হয়ে আছে। এখন একটা বুদ্ধি করলাম, এটাকে সাইডে সরাই দিয়েছি। একদিন আমার যে সমস্যাটা হলো, এখন এই ঘটনার পরে আমি এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। এখন দেখা যায় না স্যার, তাহলে কি করে? স্যার আপনি ফাইলটার ভেতরে এখনো ঢুকেন নাই। আমি তো আমার স্ক্রিনে তো আমি দেখতেছি, কিন্তু এখানে তো স্যার ওই যে ফোল্ডার গুলো দেখা যাচ্ছে শুধু। আমি সেটাই বাইর করতেছি আর কি, সেটা কোথায় কি ঘটনা। এবার দেখা যাচ্ছে? জি স্যার, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। প্রসিডিউরে দেখো যে আমরা এখানে বলতেছি যে স্ক্রিন দ্য এয়ার ড্রাই সয়েল, এটা মানে তোমরা ক্লাস করার আগে এগুলো আমাদের হয়ে গেছে, আমরা মাটিকে শুকিয়ে ফেলছি, মাটিগুলোকে চালা হয়ে গেছে 2 মিলিমিটার সিদ্ধগুলো আমরা রেডি করে রাখি প্রতি বছরই, শীতকালে মাটি তৈরি করে রাখি। and make the moisture correction during weighing to express the result on oven dry basis, সাধারণত আমরা এগুলোকে ওভেন ড্রাই বেসিসে করে থাকি, মাটিগুলোকে শুকিয়ে ফেলি। এখন সেই শুকনো মাটির থেকে এবং গ্রাউন্ড মাটি যেগুলোকে গ্রাইন্ডিং করা হয়েছে, মানে গুঁড়া গুঁড়া করে ফেলা হয়েছে, যদিও সেখানে মাইক্রো অ্যাগ্রিগেট আছে, কিছু কিছু স্যান্ড সিল্টে তারপরও লেগে থাকবে, সেখান থেকে আমরা 50 গ্রাম মাটি নিব একটা ডিসপারশন কাপে। ডিসপার্স মানে যে কাপে আমরা ডিসপারশন করব, আমরা ধরে নিই যে আমাদের এই মাটিটাতে প্রিট্রিটমেন্টের প্রয়োজন নাই। দ্যাট মিনস আমাদের এই মাটিটাতে হাইড্রোজেন পারঅক্সাইড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করার প্রয়োজন নাই। এই 50 গ্রাম মাটিকে আমরা নিব একটা ডিসপারশন কাপের মধ্যে and add some water to cover the soil, এবং মাটিটাকে কিছু পানি দিয়ে ঢেকে দিবে এবং যাতে করে মাটিটা ভিজে যায়।
এবং এরপর এটাকে আমরা 100 ml 5% ক্যালগন সলিউশন নিব। ক্যালগন সলিউশন ওই যে উপরে দেখো সোডিয়াম হেক্সামেটাফসফেট, এটার নাম হচ্ছে ক্যালগন সলিউশন। এর 5% আমরা নিব, এর মধ্যে যোগ করব, কিপ ইট ফর 15 মিনিটস ফর ডাইজেশন, প্রেফারেবল টু কিপ ইট ওভারনাইট। এটাকে আমরা সারা রাত রেখে দিব। মনে করো যে আমরা গত সপ্তাহে এটা করছি, এক সপ্তাহ রাখলেও কোনো অসুবিধা নেই। মনে করো আমাদের এটা এক সপ্তাহ পরে 50 গ্রাম মাটি ক্যালগনের সাথে মিশে আছে। এখন আমরা এইগুলার এই আলোচনাগুলো আবার একটু একটু রিপিট করি। হাইড্রোমিটার মেথড, এই পার্টিকেল সাইজ অ্যানালিসিসের জন্য সাধারণত দুইটা মেথড ব্যবহার করা যায়। আর আগে বলছি যে আমরা দুইটা স্টেপ, একটা হচ্ছে ডিসপারশন আর একটা ফ্র্যাকশনেশন। আমরা এখন কিন্তু ডিসপারশনের কাজটা করতেছি বা করব। সেকেন্ড স্টেপে হয় ফ্র্যাকশনেশন। আর ফ্র্যাকশনেশন আমি বলছি যে স্যান্ড সিল্ককে একটা থেকে একটা ফ্র্যাকশন করে ফেলবো, ভগ্নাংশ আলাদা করে ফেলবো, মানে আলাদাভাবে আমরা হিসাব করে ফেলবো, এটা ফ্র্যাকশনেশন। আর এই অ্যানালাইসিসটা আমরা দুইটা মেথডে করতে পারি, একটা হচ্ছে হাইড্রোমিটার মেথড, একটা পিপেট স্যাম্পলিং মেথড। আমরা আজকে যেটা ফলো করবো সেটা হাইড্রোমিটার মেথড। আর একটা মেথড আছে পিপেট স্যাম্পলিং মেথড। এই দুইটার মধ্যে আবার কিছু পার্থক্য আছে, সেটা আমি বলতেছি। দেখো হাইড্রোমিটার মেথড, হাইড্রোমিটারে যে তোমাদেরকে আসলে আমি দেখি একটা ছবি নিয়ে আমি তোমাদেরকে যখন ক্লাস এটা আবার যখন আমি সেন্ড করবো তখন হাইড্রোমিটারের ছবি সহ তোমাদের পার্থক্য আছে, সেটা আমি বলতেছি। দেখো হাইড্রোমিটার মেথড, হাইড্রোমিটারে যে তোমাদেরকে আসলে আমি দেখি একটা ছবি নিয়ে আমি তোমাদেরকে যখন ক্লাস এটা আবার যখন আমি সেন্ড করবো তখন হাইড্রোমিটারের ছবি সহ তোমাদেরকে দিব। এই হাইড্রোমিটার মেথড এটা হচ্ছে সারা ওয়ার্ল্ড ভাইবে অনেক পপুলার, এটা মাছ পপুলারিটি গেইন করেছে যেহেতু এই মেথডটা হচ্ছে ইজি, নাম্বার 1, 2 সিম্পল, এন্ড নাম্বার 3 র্যাপিড। তবে এটা একটু সমস্যা হলো লেস অ্যাকুরেট দেন পিপেট স্যাম্পলিং মেথড। আর একটা পিপেট স্যাম্পলিং মেথড, সেটা নট ইজি, নট এন্ড সো সিম্পল এন্ড নট সো র্যাপিড, বাট ইট ইজ দ্য মোস্ট অ্যাকুরেট মেথড। আমাদের অত অ্যাকুরেসির দরকার নাই, হায়ার এডুকেশন হায়ার রিসার্চের ক্ষেত্রে সেটা প্রয়োজন হয়। আর আমাদের এখানে কি কি অ্যাপারেটাস রিকোয়ার্ড হবে, ডিসপারশন কাপ, ইলেকট্রিক স্টায়ারার, নাড়ানোর জন্য আর কি, হাইড্রোমিটার, সেডিমেন্টেশন সিলিন্ডার, মেজারিং সিলিন্ডার, থার্মোমিটার, এই ব্যাপারগুলো দরকার হবে। তাহলে এতটুকু আলোচনা আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে প্রি ট্রিটমেন্টও বুঝছি, এগুলো আমরা পরীক্ষায় প্রশ্ন করি। আর ক্যালগনটার এখানে আমি পরিচয় বলে দিলাম। ক্যালগনটা এটা 5% ক্যালগন সলিউশন, এটা হচ্ছে কি 5% সোডিয়াম হেক্সামেটাফসফেট, এটা হচ্ছে ক্যালগন সলিউশন। এর ফর্মুলাটা হচ্ছে NaPO3, সবগুলোর উপরে 6, N এর উপরে 6, P এর উপরে 6, O3 এর উপরে 6, মানে অক্সিজেন হচ্ছে 18টা, ফসফরাস 6টা, সোডিয়াম 6টা। আমরা তাহলে প্রসিডিউরে চলে আসি আবার। বাই দিস টাইম আমাদের আধা ঘন্টা হয়ে গেছে, অথবা এক রাত, অথবা মনে করো এক সপ্তাহ হয়ে গেছে। এরপর আমরা কি করব, অ্যাড ওয়াটার ইনটু দ্য ডিসপারশন কাপ। এর মধ্যে আমরা পানি যোগ করব টু অ্যাবাউট 1 ইঞ্চ বিলো টু দ্য ব্রিম। এর উপরে যে লেভেল আছে সেই লেভেল থেকে 1 ইঞ্চি নিচ পর্যন্ত, মানে কানায় কানায় পূর্ণ হওয়া থেকে 1 ইঞ্চি নিচ পর্যন্ত। স্টার দি সয়েল উইথ ইলেকট্রিক স্টারার ফর অ্যাবাউট 10 মিনিটস। এরপর আমরা একটা ইলেকট্রিক স্টারার দ্বারা এটাকে 10 মিনিট আমরা নাড়াবো। এই নাড়ানোতে কি লাভ হবে বলো দেখি কেউ? 10 মিনিট যদি ইলেকট্রিক স্টারারে নাড়াই তাহলে কি ঘটনাটা ঘটবে? যে তোমরা কি বলতে পারো? সাসপেনশন হবে। হ্যাঁ, সাসপেনশন তো আগেও আছে, এখন এত এই যে একটা মনে করো পাখা ফ্যান ঘুরতে থাকবে এখানে, যেমন আমরা হলুদ মরিচ গুঁড়া করার জন্য বাসা যে ব্লেন্ডার সেখানে যা করি, অথবা ফলের জুস করার জন্য বাসায় যে সিস্টেম, এইখানেও সে একই সিস্টেম, ছোট পাখা। এবং যে সিস্টেম মনে করো সাগরের মধ্যে জাহাজ চলে সেই যেই পাখা, এইখানেও ঠিক একই জিনিস, একটা পাখা ঘুরতে থাকবে। তার মানে ঘুরলে স্যান্ড সিল্কলে তো লুজ হয়ে আছে, একেবারে সম্পূর্ণ রিটাচ হয়ে যাবে। এটা হচ্ছে ইলেকট্রিক স্টারের কাজ, এটা আমরা 10 মিনিট করবো। এরপরে কি করব, সেই এই সেডিমেন্টেশন, এই যে ডিসপারশন কাপ থেকে এখন এই সম্পূর্ণ সাসপেনশনটাকে আমরা একটা সেডিমেন্টেশন সিলিন্ডারে নিয়ে যাব। সেডিমেন্টেশনে বাংলা কি? তলানি, বুঝতে পারছো?
একটা সেডিমেন্টেশন সিলিন্ডারে নিয়ে যাব যার ভলিউম হবে 1 লিটার। এটা এই সেডিমেন্টেশন সিলিন্ডার এর এটা হবে 1 লিটার, মানে 1 লিটারের থেকে একটু বেশি হবে, 1 লিটার দাগাঙ্কিত থাকবে। ঠিক ওই অনুযায়ী ওই পরিমাণ আমরা পানি যোগ করব এবং সম্পূর্ণটুকু সাসপেনশনকে ডিসপারশন কাপ থেকে আমরা সেডিমেন্টেশন সিলিন্ডারে ট্রান্সফার করে নিয়ে আসব এবং এতে আমরা পানি যোগ করে এই 1 লিটার দাগ পর্যন্ত আমরা করব। যে আমাদের এটা কি অবস্থা, লেখাটা আসতেছে না। আমি লিখতে পারতেছি না এখন, করা যাবে না। তাহলে এই ডিসপারশন কাপ আর সেডিমেন্টেশন সিলিন্ডার এগুলো আবার একই রকম দেখতে। এখন আমরা ডিসপারশন কাপ থেকে সম্পূর্ণ সয়েল এবং ওয়াটারের যে সাসপেনশন এটাকে সেডিমেন্টেশন সিলিন্ডারে নিয়ে আসবো যার ভলিউম হবে 1 লিটার এবং এর ভলিউমের যে লিটারের দাগ আছে সেই লিটার পর্যন্ত পানি দিয়ে ভরাট করব। এরপরে আমরা আমাদের যে মূল কাজটা করব, সাইডে আমি প্রয়োজন মতো এটাকে কমাইতে বাড়াইতে পারবো। যাক, আমার কথা শুনতেছ এবং বুঝতেছ? জি স্যার। এই সেডিমেন্টেশন সিলিন্ডারে যখন আসবে আমরা এটাকে এমন ভাবে বারবার পানি দিব এবং নাড়বো এবং সেডিমেন্টেশন সিলিন্ডারে ওই সাসপেনশনটাকে ঢালবো যাতে করে ডিসপারশন কাপে কোনো স্যান্ড, সিল্ট, ক্লে পার্টিকেল বাকি না থাকে। এটাও খুবই attentively you have to follow. You note down that you have to add water several times, time and again, and wash and pour the contents of dispersion cup into the sedimentation cylinder in such a way that there remains no sand, silt or clay in the dispersion cup. That means each and every particle of sand, silt and clay is transferred from dispersion cup to the sedimentation cylinder. কথা বুঝতেছো আমার? কথা বুঝছো কি বললাম? আচ্ছা, এখন আমি আগে লেখাটা বলি, পরে আমি আমার ভাষায় বলবো, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। দেখি আমার ফোনটা রিসিভ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রফেসর আসাদ, আমি ক্লাস নিচ্ছি যে আমি বাসায়। সিল আমি ওই সোহেলের কাছে চাবি দিয়েছি, সোহেলের কাছে এখন আছে, তাহলে ও সোহেল সিল দিয়ে দিতে পারবে। আর কোনো সিগনেচারের দরকার আমার বাসায় নিয়ে আসলে হবে।
হ্যাঁ, আর চাবি আছে, একসাথে সিল দিয়ে নিয়ে আসো, সোহেলের কাছে আছে। অবশ্য সোহেল মনে হয় এখন ওই যে 5 তলা গেছে বা ওইখানে থেকে আবার আসতেছে ডিপার্টমেন্টে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই সেডিমেন্টেশন সিলিন্ডারে যখন আসবে, সেডিমেন্টেশন অর্থ কি বলো? সেডিমেন্টেশন অর্থ কি? তার তলানি। তলানি। এই এই জন্য নামটা হচ্ছে সেডিমেন্টেশন সিলিন্ডার। তার মানে এখন আমরা এখানে তলানি পড়তে দিব, স্যান্ড, সিল্ট এবং ক্লে তিনটাকে তলানিতে দিব। আর মনে করো যদি আমি কিছুক্ষণ নাড়াই সেডিমেন্টেশন সিলিন্ডারের সবকিছু, এটাকে প্লাঞ্জার দিয়ে নাড়ানো হয়। প্লাঞ্জারের কথা আমরা বলছি কিনা, এখানে একটা প্লাঞ্জারও থাকে, ভবিষ্যতে এটা যোগ করে দেওয়া যায়। একটা প্লাঞ্জার একটা নাড়ানি আর কি, এটা একটা বিশেষ ধরনের নাড়ানি, লোহার একটা রডের মতো এবং নিচে কিছুটা রাউন্ড গোলাকার অবস্থায় দাগ পড়া থাকে, গোলাকার আর কি, একটা রিং এর মতো থাকে, যাতে এটা নাড়াইতে সুবিধা হয়। আচ্ছা, এটার দিয়ে আমরা কিছুক্ষণ, মনে করো 10, 20, 30 সেকেন্ড বা 1 মিনিট কন্টিনিউয়াস নাড়াবো এই সেডিমেন্টেশন সিলিন্ডারের সম্পূর্ণ পানি এবং স্যান্ড সিল্কের মিশ্রণটাকে, অর্থাৎ সাসপেনশনটাকে। যদি আমরা নাড়াই, কি ঘটনা ঘটবে একজন বলো দেখি। কোনটা আমরা নাড়াইতে থাকবো কিছুক্ষণ। তোমরা আমার হাত দেখতেছো, আমার হাত খেয়াল করতেছো? জি স্যার। হ্যাঁ, মনে করো আমি এইভাবে নাড়াবো প্লাঞ্জার দিয়া, প্লাঞ্জারটাকে হাতে ধরে রাখবো উপরে, এটা একটা রডের মতো, নিচে একটা গোলাকার এবং ছিদ্রযুক্ত একটা জিনিস আছে। মনে করো যেভাবে আমরা ওই তেলের কড়াই থেকে রুটিকে ছেঁকে নিয়ে আসি, এরকম ছিদ্রওয়ালা ধরে আমরা এইভাবে সারাক্ষণ কিছুক্ষণ নাড়াবো। নাড়ানোতে কি ঘটনা ঘটবে বলো দেখি কেউ। এই নাড়ানোর কারণে স্যান্ড, সিল্ট, ক্লে সম্পূর্ণ পানিতে অলমোস্ট ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ছড়াইয়া পড়বে, কিন্তু ইকুইলিব্রিয়াম হবে না, কারণ এটা একটা সাসপেনশন, ঠিক কিনা? এটা যেন একটা ইকুইলিব্রিয়াম হয়ে গেল। এই অবস্থা আমরা প্লাঞ্জারটাকে রিমুভ করব। এই প্লাঞ্জারটা রিমুভ করে মানে সরাই ফেললে কি হবে? এখানে সেডিমেন্টেশন শুরু হবে, ঠিক কিনা বলো? স্যান্ড সিলটা নিচে পড়া শুরু করবে, পানি থেকে ওই সেডিমেন্টেশন যে সিলিন্ডারটা আছে তলা পড়া শুরু করবে। তো পড়তে পড়তে প্রথম কোনটা পড়বে, স্যান্ড নাকি সিল্ট নাকি ক্লে, কোনটা পড়বে বলো? স্যান্ড পড়বে স্যার। হ্যাঁ, ভেরি গুড। প্রথমে স্যান্ড পড়বে, এরপরে কমপ্লিট হবে, স্যান্ড পড়ে কমপ্লিট হবে, এরপরে কি পড়বে? সিল্ট, সিল্ট, এরপরে ক্লে। ক্লে কি সম্পূর্ণ পড়ে যাবে? না স্যার, একটু দ্রবীভূত অবস্থায় থাকবে। হ্যাঁ, কিছু, তোমার যেহেতু কলোডাল, এটা সারাক্ষণ বাড়তে থাকবে, সুতরাং ক্লে সম্পূর্ণ পড়বে না। এবং সেই, তার মানে স্যান্ড পড়ার একটা রিডিং বলতে পারো, সিল পড়ার একটা রিডিং বলতে পারো, আনুমানিক, আর কিন্তু এটা এক্সাক্ট বক্তব্য না, জাস্ট বুঝার জন্য দুইটা রিডিং। বাকি এরপরে ক্লের জন্য কোনো রিডিং নেওয়ার আমাদের প্রয়োজন হবে না, কারণ দুইটার মান যদি আমরা জানি, তৃতীয়টা এমনি জানা যাবে, যেহেতু 3টে মিলে হবে 100, আর বিয়োগ করলে বাকিটা পাওয়া যাবে। 2টা পাইলেই 2টা যোগ করলে 100 থেকে বিয়োগ করলে তৃতীয়টা এমনি বের হয়ে যাবে, সুতরাং ক্লিয়ার হিসাবের আর প্রয়োজন নাই। এটা হলো কিন্তু আমাদের মূল একটা বুঝার বিষয়। তোমরা আমার এই এখনকার কথা বুঝছো কিনা? ইজি কথা, এটা কোনো কঠিন কিছু না। এখন আমি এটা পড়ি। প্লেস এ কর্ক অন দ্য মাউথ অফ দ্য সিলিন্ডার। একটা কর্ক মানে একটা ঢাকনি দিব, and invert the cylinder several times until the whole soil mass appears in the suspension. যাতে করে হোল সাসপেনশনটা বা হোল সয়েল মাসটা সাসপেনশনে অলমোস্ট ইকুইলিব্রিয়াম হয়ে যায়। যদি ইকুইলিব্রিয়াম হবে না, কারণ এটা একটা সাসপেনশন কখনো ইকুইলিব্রিয়াম হয় না, সলিউশনে ইকুইলিব্রিয়াম হয়। Set the cylinder upright and insert the hydrometer into the suspension at 30 seconds of sedimentation. আচ্ছা, এটা আমি একটু পরে বলতেছি, আগে বলি। এখানে বলা হচ্ছে যে আমরা উপরে একটা ঢাকনি দিব, আর এরপরে প্লাঞ্জারটাকে আমরা উপরে নিচে করে, তোমরা কি আমার হাত দেখতেছো? আমি দেখাচ্ছি যে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, এইভাবে বল, একটা ঢাকনা দিয়ে এইভাবে ব্যবহার করো। আমরা এটাও করতে পারি, অথবা আমি যে প্লাঞ্জারের কথা বললাম সেটা দিয়েও করতে পারি। প্লাঞ্জার দিয়ে করাটা ইজি। এবার টোটাল ইনভার্সন অনেক পারানো, অনেক সময় দেখা যায় সিলিন্ডার ভাঙিয়া ফেলে, অনেকে দেখা যায় তোমার সয়েল সাসপেনশনটা বের হয়ে যায়, পড়ে যায়। তাহলে আমরা এটাকে ইনভার্টও করতে পারি, অথবা একটা প্লাঞ্জার দিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করতে পারি কন্টিনিউয়াস। এরপর এমন এক সময় আসবে যখন আমাদের মনে হবে যে স্যান্ড সিল ক্লে পুরো সাসপেনশন সমভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড in each and every corner of the suspension. Then and there you remove the plunger. That means one type of a stirrer. And then and there এখানে বলা হচ্ছে set the cylinder upright and insert the hydrometer into the suspension at 30 seconds of sedimentation. আমরা 30 সেকেন্ডের আগেও দিলে হবে। যখনই আমরা প্লাঞ্জার রিমুভ করব তখনই আস্তে হাইড্রোমিটারটাকে আমরা এখানে স্লোলি ছাড়বো। হঠাৎ ছেড়ে দিলে এটা যে তলায় পড়ে যাবে এবং হাইড্রোমিটার ভেঙে যাবে, সেটা আমরা করবো না। স্লোলি, এটা টেকনিক্যাল হ্যান্ড বা টেকনিক্যাল স্কিলড হইতে হয়। তো সেটা আমরা তোমাদেরকে দেখানোর জন্য দিব, কখনো তোমাদের হাতে ওইটাকে ব্যবহারের জন্য দিব না। আমাদের হায়দার আছে বা যারা আছে তারা এই কাজটা করবে। এবং 30 সেকেন্ড পরে এটাকে আমরা সাসপেনশনে প্লেস করব এবং 40 সেকেন্ডের পরে আমরা একটা রিডিং নিব, হাইড্রোমিটার রিডিং। এবার বুঝতেছো এটা যে হাইড্রোমিটার মেথড, এই হাইড্রোমিটারের কাজ আসছে। এখন আমরা হাইড্রোমিটারের কাজে ঢুকলাম। হাইড্রোমিটারের কাজ কি? এটা হচ্ছে সেডিমেন্টেশন। সিলিন্ডারে আমরা যে সাসপেনশনটা রাখলাম সেটার ডেনসিটি আমরা নির্ণয় করি। হাইগ্রোমিটার দ্বারা কি মাপা হয়? হাইগ্রোমিটার দ্বারা ডেনসিটি। ল্যাক্টোমিটার দ্বারা কি মাপা হয়? সেটাও ডেনসিটি, মানে দুধের ডেনসিটি। আর হাইড্রোমিটার দ্বারা পানির ডেনসিটি। হাইগ্রোমিটার দ্বারা ময়েশ্চারের তোমার মনে করো পানির যে পরিমাণটা বের করা। হাইড্রোমিটার দ্বারা সাসপেনশনের আমরা ডেনসিটি মাপবো। এর ইউনিট হচ্ছে গ্রাম পার লিটার। এর ইউনিট কি? গ্রাম পার লিটার। তাহলে আমরা প্রথম 40 সেকেন্ডের সময় একটা রিডিং নিব হাইড্রোমিটার দিয়ে। এই 40 সেকেন্ড যখন আমরা ফার্স্ট হাইড্রোমিটার রিডিংটা নিব, তখন সকল স্যান্ড পার্টিকেল সেডিমেন্টেশন সিলিন্ডারের তলায় পড়ে যাবে। কথা বুঝতেছ? এই 40 সেকেন্ডের মধ্যে সকল স্যান্ড পার্টিকেল, দ্যাট মিনস 2 থেকে 0.05 মিলিমিটার ডায়ামিটার পর্যন্ত যত পার্টিকেল আছে, এই সব ওই সেডিমেন্টেশন সিলিন্ডারটার বটমে পড়ে যাবে। তখন এই সাসপেনশনে থাকবে শুধু সিল্ট এবং ক্লে। এই সিল্ট এবং ক্লে অবস্থায় আমরা এই সাসপেনশনের ডেনসিটি মাপবো হাইড্রোমিটার দ্বারা, যার ইউনিট হবে গ্রাম পার লিটার। কথাটা বুঝছো আমার? স্যার আরেকবার বলবেন প্লিজ। আমরা হাইড্রোমিটার রিডিং দুইবার নিব। একবার হচ্ছে এই সেডিমেন্টেশন যখন স্টার্ট হবে, মানে আমরা প্লাঞ্জার যখন উঠে ফেলবো, অথবা আমরা যখন এটাকে ইনভার্ট করব, কয়েকবার ইনভার্ট করলে এরপর আমরা রেখে দিব। রেখে দেওয়ার কিছুক্ষণের মধ্যে, মানে 30 সেকেন্ডের মধ্যে আমরা হাইড্রোমিটারটা সেই সেডিমেন্টেশন সিলিন্ডারে সেট করবো এবং 40 সেকেন্ডের রিডিং আমরা নেব। এই রিডিংটা আমরা গন্ত উপরের থেকে নিচের দিকে, উপরে হবে 1 2 3 4, আর নিচের দিকে 10 11 12 13, আস্তে আস্তে নিচের দিকে যত নিচে যাব তত বাড়তে থাকে। তাহলে প্রথম 40 সেকেন্ড আমরা রিডিং পাবো। সেই রিডিংটার কারণ হচ্ছে মাটিতে যে স্যান্ড গুলো থাকবে সাসপেনশনে, সেগুলো সব তলায় পড়ে যাবে। শুধু সিল্ট অ্যান্ড ক্লে থাকা অবস্থায় সাসপেনশনের ডেনসিটি আমরা তখন জানবো। সেটা যেই ভ্যালুটা হবে সেটা হবে তার ফার্স্ট হাইড্রোমিটার রিডিং। এখানে আমি একটা উদাহরণস্বরূপ দেখাই দিচ্ছি। এই ফার্স্ট হাইড্রোমিটার রিডিং 28 গ্রাম পার লিটার at 40 seconds of sedimentation. Second hydrometer reading আমরা নিব at 2 hours of sedimentation, 2 ঘন্টা পরে সেকেন্ড হাইড্রোমিটার রিডিংটা আমরা নিব।
বুঝতে পারছো? আচ্ছা দেখি একজন আসছে, জাস্ট কিছুক্ষণ ওয়েট করো, আমি আসতেছি। তোমরা আছো তো সবাই? হ্যাঁ, জি স্যার। আবার কেউ ঘুমাই টুমাই যাও নাই? আমার যদি চেয়ারম্যানের দায়িত্ব আছে, আবার কিছু অফিসিয়াল কাজও করতে হয়, লোকজন আসছে, এগুলা করে দিলাম, সিগনেচার এই আর কি। আচ্ছা আমি কি বলছি বলো দেখি একজন। ফার্স্ট হাইড্রোমিটার রিডিং এবং সেকেন্ড হাইড্রোমিটার রিডিং, তাই না? ফার্স্ট হাইড্রোমিটার রিডিংটা আমরা কখন নিব? 40 সেকেন্ডের সময়। যখন 40 তলানি পড়াটা শুরু হবে। কয়টা তলানি হবে? একটা স্যান্ড পড়বে আর একটা সিল্ট পড়বে। ক্লে পড়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো না, কারণ ক্লে সব পড়বেও। কলোডাল ক্লে সবসময় ভাসতে থাকবে। কলোডাল ক্লে ডায়ামিটার কত? ক্লে আবার দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ একটা কলোডাল ক্লে। ক্লের যেটা বলা হয় সেটা হচ্ছে 0.002 মিলিমিটার থেকে 0.0002 মিলিমিটার, এটা হচ্ছে ক্লে। আর 0.0002 মিলিমিটার ডায়ামিটার থেকেও যেগুলা কম ছোট, সেগুলাকে বলা হয় কলোডাল ক্লে। সব মিলেই আবার ক্লে। তাহলে ক্লে পার্টিকেলকে আবার দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে ক্লে, একটা কলোডাল ক্লে। সবই আসলে ক্লে। এই জন্য আমরা ক্লে পার্টিকেলের সেডিমেন্টেশনের রিডিং আমাদের নেওয়ার প্রয়োজন না, এবার নেওয়া নট ফিজিবল। ফিজিবল না, এই জন্য আমরা দুইটা রিডিং দিব। প্রথম যখন 40 সেকেন্ডের মধ্যে হবে, ফার্স্ট 40 সেকেন্ড সেডিমেন্টেশন স্টার্টের মানে তলানেই শুরু হওয়ার 40 সেকেন্ডের মধ্যে সকল স্যান্ড পার্টিকেল পড়ে যাবে, তখন আমরা নিব ফার্স্ট হাইড্রোমিটার রিডিং। 40 সেকেন্ডের সময়, যেখানে একটা উদাহরণ আমরা এখানে দেখাচ্ছি, ফার্স্ট হাইড্রোমিটার রিডিং হচ্ছে 28 গ্রাম পার লিটার। হাইড্রোমিটার রিডিং দেখাতে হবে 28, এই জন্য নাম হচ্ছে 28 গ্রাম পার লিটার। এটা বুঝছো কথা?
জি স্যার। আচ্ছা, এরপর সেকেন্ড হাইড্রোমিটার রিডিং আমরা নিব 2 ঘন্টা পরে। কতক্ষণ পরে নিব? 2 ঘন্টা। 2 ঘন্টা পরে। এই 2 ঘন্টার মধ্যে সিল্ড পার্টিকেলও পড়ে যাবে। তার মানে তখন সাসপেনশনের ডেনসিটিটা আস্তে আস্তে কমবে না আস্তে আস্তে বাড়বে ডেনসিটি? ডেনসিটি কমবে। আচ্ছা, তাহলে কমলে হাইড্রোমিটারটা কম ডুববে না বেশি ডুববে? বেশি ডুববে। যত ঘনত্ব কম তত বেশি ডুববে। একটা জাহাজ নদীর পানিতে বেশি ডুবে না সমুদ্রের পানিতে বেশি ডুবে? তোমরা তো ইন্টারমিডিয়েটে পড়ছো, জাহাজ নদীর পানিতে বেশি ডুবে না সমুদ্রের পানিতে বেশি ডুবে? এগুলো তো অনেক সময় প্রশ্ন করা, ফিজিক্সের প্রশ্ন, ভুলে গেছো এগুলা? নদীর পানিতে বেশি ডুবে, কারণ কারণ নদীর density পাতের কম। ঘনত্ব কম। কেন? সল্ট কম বা Salt সল্ট নাই, সাগরের পানিতে প্রচুর সল্ট, তাহলে ডেনসিটি বেশি হয়, তার মানে তার ফ্লোটিং পাওয়ার, প্লবতার ক্ষমতা বেশি হয়, এই জন্য সাগরে জাহাজটা কম ডুবে। তাহলে যখন স্যান্ড তলানি পড়ার পরে সিল্ট এবং ক্লে ছিল তখন রিডিং ছিল 28। এরপরে যখন সিল্টও পড়ে গেল শুধু সাসপেনশনে বাকি আছে ক্লে, তখন হাইড্রোমিটারটা আরো বেশি ডুবে যাবে। আর যেহেতু আমরা উপরের থেকে গণি 1 2 3 4 5 6, বেশি ডুবে গেলে তো আর গোনা যাবে না, এই জন্য রিডিং হচ্ছে 6 কমে গেল। বুঝতে পারছো? যে প্রথম হাইড্রোমিটার রিডিং বেশি, পর হাইড্রোমিটার রিডিং কেন কম, এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ওকে। এখন আমাদের কাজ শেষ, আমাদের এক্সপেরিমেন্টের কাজ শেষ, আমাদের ডাটা নেওয়া শেষ। এখন আমরা হিসাব নিকাশ করব। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্ন করো আমাকে। তোমরা এখানে 24 জন দেখা যাচ্ছে, 24টা প্রশ্ন করলে তো মনে করো যে অনেক সময় চলে যাওয়ার কথা, কেউ তো প্রশ্ন করো না। তোমরা কি আমার কথা বুঝো না নাকি রাগ করছো? আমি তো কিছুই বুঝতেছি না। নাকি মনোযোগ নাই, না কেউ কে যে মোবাইল অথবা ট্যাব বা ল্যাপটপ অন করে দিয়া নদীতে মাছ ধরতে চলে গেছো, এটা তো আল্লাহই জানে। কারণ এখান থেকে তো আমি কাউকে দেখতেছি না। অনেক গল্প শুনি যে অনেকে এরকম অন করে সে ঘুমাইতে থাকে। এখন আমরা আসি ক্যালকুলেশন। ক্যালকুলেশনের আগে কিছু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে হাইড্রোমিটার যে উপরের থেকে দাগাঙ্কিত করা থাকে, হাইড্রোমিটার কোন থেকে 1 2 কোন দিকে থাকে, উপরে না 20 30 উপরে থাকে? মনে করো হাইড্রোমিটার রিডিং 1 থেকে 40 উদাহরণ, তাহলে 40 উপরে থাকবে না 1 উপরে থাকবে? স্যার এক উপরে থাকবে। ভেরি গুড, তাহলে বুঝো অনেক কিছু জানা হয়ে গেল। আর একটা হইলো যে যদি সাসপেনশনের ডেনসিটি বেশি হয় তাহলে হাইড্রোমিটার কম ডুববে, তাই না? আর যদি সাসপেনশনের ডেনসিটি কমে যায় হাইড্রোমিটার বেশি ডুববে। এইটাও আমাদের জানা হয়ে গেল। আচ্ছা, থার্ড 3 নম্বর পয়েন্ট, টেম্পারেচার বাড়লে কি কোনো সাসপেনশনের বা সলিউশনের বা লিকুইডের ডেনসিটি বাড়ে না কমে? টেম্পারেচার বাড়ার সাথে কোনো সাসপেনশনের ডেনসিটি বাড়ে নাকি কমে? কমে স্যার। ভেরি গুড, এটাও ঠিক আছে। তাহলে আমাদের টেম্পারেচারটাকে একটা হিসাবে নিয়ে আসতে হবে। টেম্পারেচারটাকে একটা হিসাবে কি আনতে হবে।
এই জন্য এখানে দেখো আর একটা পয়েন্ট, আমরা প্রসিডিউর হলো 1 2 3 4 5, এই পয়েন্টগুলো আমাদের ডিটেইলস আলোচনা হয়ে গেছে। আমরা 5 বলছি যে দুইটা হাইড্রোমিটার নিব, একটা হচ্ছে 30 সেকেন্ডস, একটা হচ্ছে 2 আওয়ার্স অফ সেডিমেন্টেশন। এই 2 আওয়ার্স মানে কি প্রথম থেকে 2 ঘন্টা, 40 সেকেন্ডের পরে কিন্তু 2 ঘন্টা না। একজন দরজাটা আটকায় রাখে, বাতাসের শব্দ হয়। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে আমরা টেম্পারেচারটাও আমরা হিসাবে আনতে হবে, যেহেতু টেম্পারেচার সাথে কোনো সাসপেনশনের ডেনসিটির একটা সম্পর্ক আছে। সেই ক্ষেত্রে এখন মনে করো যে আজকের তাপমাত্রা কত হবে, পুরা তোমরা যে যে এলাকা আছো সেই এলাকা থেকে অনুমান একটা বলো, মোটামুটি কাছাকাছি হবে পুরো বাংলাদেশ। কত? একটা টেম্পারেচার বলো সেলসিয়াস। স্যার আমাদের এখানে 29 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি এখন যে ক্যাম্পাস আছি, মনে করো তোমরা ল্যাবে করবে, এখানে মনে করো 29 হবে, হয় 28 হবে, নয় 27 হবে, বা 29 30 যে কোনো একটা হবে, এইরকমের বা এইটাই ধরো। এখন যদি শীতকাল হইতো তাহলে সেটা কি এটা হইতো? কত হইতো শীতকাল হইলে? এখন মনে করো নভেম্বর ডিসেম্বর হইলে স্যার 20 ডিগ্রি 20 বা 20 এর কমও হইতে পারে কোন। তো যদি 20 ডিগ্রি হইতো আজকে, তাহলে ডেনসিটিটা কি এই সাসপেনশনের আরো বেশি জন আরো কম হইতো? ডেনসিটি স্যার ডেনসিটি বেশি হতো। বেশি হইতো। ভেরি গুড। এখন আমরা এই 6 নাম্বার পয়েন্টটা বলতেছি, মেক কারেকশন অফ হাইড্রোমিটার। তার মানে আমাদের হাইড্রোমিটার রিডিংটার যে তার যে রিডিং দিবে হাইড্রোমিটার, সেটা কারেক্ট দিবে না, এটা টেম্পারেচারের কারণে ভেরিয়েশন হবে। তাহলে কত টেম্পারেচারে এক্সাক্ট রিডিং দিবে সেটা তো একটা প্রশ্ন নাকি? এটা তো একটা জানার বিষয় না? তাহলে এটা টেম্পারেচার কতটা এক্সাক্ট রিডিং দিবে? আমার কথা বুঝতেছ? যেমন আমরা এখন কি সাধারণ জামা গায়ে দিছি না গরম জামা গায়ে দিছি? যেমন আমার কথা বলো, আমি এখন সুতির জামা, আমি একটা পাতলা জামা গায়ে দিছি, কারণ এখন বয়স হয়েছে, তো এখন মনে করো সিনথেটিক জামা অথবা 35 65 এগুলা খুবই গরম লাগে, আমি অনেক সময় আমার অস্বস্তি লাগে, যেটা আমি নিজেই সুতির জামা পরছি। এইভাবে একটা তোমরা চিন্তা করে বলো, এখন আমাদের গায়ে যে পোশাক, এটা কি আমরা কি জ্যাকেট পরছি বা জাম্পার পরছি, নাকি আমরা মনে করো যে একটা সুতির কাপড় পরছি, নাকি 35 65 এখন পরার সময়? এখন সাধারণভাবে হইলো 35 65 পরলে এখন অ্যাপ্রোপ্রিয়েট। বয়স্কদের জন্য আবার সুতির কাপড় লাগে, কারণ বয়স্কদের বডি টেম্পারেচার কম বেশির সাথে শারীরিক অনেক সম্পর্ক বেশি আর কি। যারা মনে করো 20 30 40 50-এ অনেক কিছু কভার করতে পারে, সিনথেটিক জামা পরে দৌড়লেও কোনো তার কষ্ট লাগে না। এখন আমরা সিনথেটিক জামা পরলেই মনে করো আমার খুবই কষ্ট হবে, এই আর কি। তাহলে একটা হচ্ছে নরমাল অথবা জেনারেল কন্ডিশন। এই জেনারেল কন্ডিশনটা এখানে বলতেছি, দেখো, as the hydrometer is calibrated at 67 degree Fahrenheit bracketed 19.4 degree Celsius and 0.2 bracketed 0.3 for each degree above 67 degree Fahrenheit bracketed 19.4 degree Celsius and subtract বাদ দাও বিয়োগ করো 0.2 ব্র্যাকেট হচ্ছে 0.3 for each degree below 67 degree Fahrenheit আর ব্র্যাকেটে হচ্ছে 19.4। ও 0.2 আর 0.3 কেন? 0.2 হবে ফারেনহাইটের জন্য আর 0.3 হবে সেলসিয়াসের জন্য। কারণ আমরা যে থার্মোমিটার ব্যবহার করি, কেউ ফারেনহাইট থার্মোমিটার ব্যবহার করে, কেউ সেলসিয়াস থার্মোমিটার ব্যবহার করে। দরজাটা লাগাইছি সব। এখন আমার মুখের নিজের ভাষায় শুনো বিষয়টা, তখন তোমাদের বোঝা আরো সহজ হবে। আমরা যে হাইড্রোমিটারটা ব্যবহার করব, কথা শুনতেছ? জি আমার স্যার। কথা শুনতেছ?
It's 13 hours. আমার কথা শুনতেছো? জি স্যার, শোনা যাচ্ছে। আমরা যে হাইড্রোমিটারটা ব্যবহার করব, এই হাইড্রোমিটার তার যে রিডিংটা দিবে এটা এক্সাক্ট রিডিং দিবে যখন আমাদের রুম টেম্পারেচার বা ল্যাবের টেম্পারেচার বা আমরা যেখানে এই এক্সপেরিমেন্টটা করব সেখানকার টেম্পারেচার 67 ডিগ্রি ফারেনহাইট হবে অথবা 19.4 ডিগ্রি সেলসিয়াস হবে। সরাইতে চাচ্ছি। আচ্ছা, ওকে। আমাদের এই হাইড্রোমিটার ইজ ক্যালিব্রেটেড, যে হাইড্রোমিটার আমরা ব্যবহার করি এটাকে ক্যালিব্রেশন করা আছে 67 ডিগ্রি ফারেনহাইট অথবা 68 ডিগ্রি ফারেনহাইট মানে হচ্ছে 19.4 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারে এটাকে ক্যালিব্রেট করা আছে। তার মানে যদি এলাকার তাপমাত্রা বা আজকে দিনের তাপমাত্রা বা রুম টেম্পারেচার বা সাসপেনশনের টেম্পারেচারটা যদি 19.4 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে হাইড্রোমিটারটা এক্সাক্ট রিডিং দিবে। এর চেয়ে যদি বেশি হয় রিডিং কম দিবে না বেশি দিবে? কম দিবে। কম দিবে। আর যদি টেম্পারেচার বেশি হয়? বেশি দিবে। কিভাবে বলছো বলো? বেশি দিবে দেখে ওইখানে বিয়োগ করতে বলছে, আর কম হবে দেখে যোগ করতে বলছে। টেম্পারেচার বেশি হলে যোগ করতে হবে না কম হইলে যোগ করতে হবে? স্যার টেম্পারেচার বেশি হলে যোগ করতে হবে। ঠিক আছে, কেন? তখন কারণ রিডিংটা কমে যায়, কম। ডেনসিটি কমে গেলে হাইড্রোমিটার বেশি ডুববে, বেশি। বেশি ডুবলে আমরা রিডিংটা কম দেখতে পারবো না, পানির নিচে ডুবে যাবে, তখন রিডিংটা আমরা কম দেখতে পাবো, মানে কম রিডিং দিবে। সেজন্য বিয়োগ করতে হবে। কত? প্রতি ডিগ্রি ফারেনহাইটের জন্য 0.2, আর যদি সেলসিয়াস স্কেল হয় থার্মোমিটার সেক্ষেত্রে 0.3, আর যখন 19.4 এর থেকে কম হবে তখন প্রতি ডিগ্রির জন্য 0.2 বিয়োগ করতে হবে, আর যদি সেটা সেলসিয়াস হয় 0.3 বিয়োগ করতে হবে। এইভাবে আমরা এক্সাক্ট বা কারেক্ট হাইড্রোমিটার রিডিং দিব। এবং আমাদের ক্যালকুলেশনটা হবে কি পার্সেন্ট সিল্ট প্লাস ক্লে is equal to corrected 40 seconds hydrometer reading by weight of oven dry soil into 100, আর পার্সেন্ট ক্লে হবে corrected 2 hours hydrometer reading by oven dry soils weight into 100, আর পার্সেন্ট স্যান্ড হবে 100 minus পার্সেন্ট সিল্ট and clay, পার্সেন্ট সিল্ট হবে সিল্ট প্লাস ক্লে মাইনাস ক্লে। এটা সহজ, এটা যোগ দিয়ে দেবো। এখন একটা স্যাম্পল আমি এখানে তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। মনে করো আমরা ফার্স্ট হাইড্রোমিটার রিডিং পেলাম 28, সেকেন্ড হাইড্রোমিটার রিডিং পেলাম 6, টেম্পারেচার অফ সাসপেনশন ইন দ্য সেডিমেন্টেশন সিলিন্ডার ইজ 26 ডিগ্রি ফারেনহাইট। তাইলে এটা এই টেম্পারেচারটা 19.4 নয়, ঠিক কি না? ক্যালিব্রেটেড টেম্পারেচার না, তাইলে এখানে যোগ বিয়োগের প্রশ্ন আসে। আর যেহেতু 19.4 এর বেশি তাহলে যোগ করতে হবে প্রতি ডিগ্রির জন্য। তাহলে কারেক্টেড হাইড্রোমিটার রিডিং আমরা কত পাবো? কারেক্টেড ফার্স্ট হাইড্রোমিটার রিডিং ইজ ইকুয়াল টু 28 প্লাস, যেহেতু আমরা পাইছি 28 প্লাস 26 ডিগ্রি থেকে 19.4 ডিগ্রি বাদ গেলে যা হবে তার সাথে 0.3 গুণ করতে হবে। তার মানে কি 28 প্লাস এই যে বিয়োগফলটা হচ্ছে 6.6 ইনটু 0.3, মানে 28 প্লাস 1.98 গ্রাম পার লিটার যোগ করতে, মানে 29.98 গ্রাম পার লিটার হচ্ছে ফার্স্ট কারেক্টেড হাইড্রোমিটার। কারেক্টেড সেকেন্ড হাইড্রোমিটার রিডিং ইজ ইকুয়াল টু 6, যেহেতু সেকেন্ড হাইড্রোমিটার রিডিংটা আমরা পেয়েছি 6 প্লাস 26 মাইনাস 19.4 ইনটু 0.3 is equal to 6 plus 6.6 into 0.3, তার মানে 6 plus 1.98, তার মানে 7.98 গ্রাম পার লিটার। এগুলো আমরা কিন্তু প্রশ্ন করি বা ভাইভাতে করি, কুইজে করি যে why do we require to correct hydrometer reading and how can you make the correction of hydrometer reading, এগুলো লিখে নাও, লিখে নিলে তো প্রয়োজন হবে। কথাগুলো সব টুকে নেওয়া। অনেক সময় আমরা প্রশ্ন করি যে হোয়াট ইজ ক্যালিব্রেশন,
and what is the calibration temperature of hydrometer? কত calibration temperature কত? 67 ডিগ্রি ফারেনহাইট বা 19.4 ডিগ্রি সেলসিয়াস। Therefore, why do we require correction of hydrometer reading? And how can you make correction of hydrometer reading? তখন এই কথাগুলো বলতে হবে, এই লেখাগুলো দেখাইতে হবে এবং তোমাকে এক্সাম্পল হিসেবে দেখাইতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা কারেক্টেড ফার্স্ট হাইড্রোমিটার এবং সেকেন্ড হাইড্রোমিটার দুইটা পেয়ে গেলাম। এখন ক্যালকুলেশন percent silt plus clay is equal to corrected 40 seconds hydrometer reading by weight of oven by soil. তার মানে কি বুঝতে পারতেছো? যেহেতু আমাদের টোটাল ভলিউম হচ্ছে 1 লিটার, আমরা গ্রাম পার লিটার হিসাব করতেছি এই জন্য। আর আরেকটা হচ্ছে আমাদের মোট মাটি হচ্ছে কিন্তু 50, আর ডেনসিটি মানে কি গ্রাম পার লিটার, এই 50ই কিন্তু আছে 1 লিটারের মধ্যে। তাহলে রিডিং যেটা সেটাই তার সিল্ট প্লাস ক্লে গ্রাম পার লিটার যেহেতু ডেনসিটি, তাহলে এই যে কারেক্টেড দেখো 29.98 ফার্স্ট, এখানে আমরা সেটাই লিখতেছি 29.98 বাই 100, মানে 50 গ্রাম মাটিতে সিল্ট এবং ক্লে আছে 29.98 গ্রাম, যেহেতু ডেনসিটি হচ্ছে কি 29.98 গ্রাম পার লিটার, লিটার কিন্তু সিসি না, এই জন্য সরাসরি 50 মধ্যে আছে এটা। তাহলে 100তে কত? তাহলে সিম্পলি 2 দিয়ে গুণ করলেই হবে। তাহলে স্যান্ড কত হবে? যেহেতু এখানে আমরা সিল্ট প্লাস ক্লে দুইটা মিলি পাইলাম 59.96, তাহলে স্যান্ড হবে 100, টোটাল 100 থেকে বাদ দিয়ে দেবো, টোটাল হলে 100, এই জন্য আমরা 100 মাইনাস সিল্ট প্লাস 40.0। আর পার্সেন্ট ক্লে হচ্ছে কি, যেহেতু যখন সেকেন্ড হাইড্রোমিটার রিডিং নেই, এই জন্য এখানে লেখা থাকবে কারেক্টেড সেকেন্ড হাইড্রোমিটার রিডিং, কারেক্টেড 2 আওয়ার্স হাইড্রোমিটার মানে সেকেন্ড হাইড্রোমিটার রিডিং। তাহলে তখন কি থাকে? শুধু যখন সেকেন্ড হাইড্রোমিটার রিডিং নেই, সাসপেনশনে কি থাকে বলো একজন? যখন শুধু ক্লে থাকে, এই জন্য আমরা বলছি সেটা হলো পার্সেন্ট ক্লে, যে পার্সেন্ট ক্লে ইজ ইকুয়াল টু কারেক্টেড 2 আওয়ার্স হাইড্রোমিটার রিডিং বাই ওয়েট অফ ওভেন বাই সয়েল ইনটু 100, মানে 7.98 বাই 50 ইনটু 100, মানে 15.96, যেটা হচ্ছে ক্লে পার্সেন্টেজ। তাহলে আমরা স্যান্ডের পেলাম, আরেকটা পেলাম এই যে এখানে পেলাম স্যান্ড, এই যে বিয়োগ করে 100 থেকে, আর সিল্ট প্লাস কে হলো 59.96, তাহলে সিল্ট প্লাস সিল্ট সমান কত? সিল্ট প্লাস ক্লে মাইনাস ক্লে, এই যে ক্লে পাইলাম এটা, তো বিয়োগ করলে হয়ে গেল। তাহলে এখন তিনটে আমরা পেয়ে গেলাম স্যান্ড, সিল্ট এন্ড ক্লে। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল অ্যানালাইসিস। এই পর্যন্ত বুঝছো কিনা সবাই বলো? এ পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে আমি আগাবো সামনে। তার মানে আমাদের আজকে যে এক্সপেরিমেন্টটার নাম দেখো, পার্টিকেল সাইজ অ্যানালাইসিস অফ সয়েল বাই হাইড্রোমিটার মেথড। হাইড্রোমিটার মেথড ব্যবহার করে বা হাইড্রোমিটারের দ্বারা বা হাইড্রোমিটার মেথডোলজিটা ব্যবহার করে আমরা সয়েলের পার্টিকেল গুলার সাইজ অ্যানালাইসিস করব। সয়েলের পার্টিকেল গুলা কি কি? স্যান্ড, সিল্ট, তাদের সাইজ কি কি? 2 থেকে 0.05, 0.05 থেকে 0.002, লেস দেন 0.002 মিলিমিটার। তাহলে সাইজ গুলো অ্যানালাইসিস করে ফেললাম, করে আমরা স্যান্ড পেলাম 40.04%, সিল্ট পেলাম 44%, ক্লে পেলাম 15.96%। এ পর্যন্ত ক্লিয়ার? কেউ তো হা না কিছুই বলতেছ না। জি স্যার, ক্লিয়ার, বুঝতে পেরেছি। তাহলে এখন এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য কি বলো? তোমরা এখন যে সিস্টেম সেটাকে বলা হয় আউটকাম বেসড এডুকেশন।
আউটকাম বেসড এডুকেশন। এই এক্সপেরিমেন্টের আউটকাম আমাদের কি হবে, স্যান্ড সিল্ক লেয়ার পরিমাণটা আমরা জানবো। আর এর টার্গেটটা কি, দিস অ্যানালাইসিস ইউজ টু নো দ্য টেক্সচার অফ সয়েল। এইটাকে স্যান্ড সিল্ক এর পার্সেন্টকে ব্যবহার করে আমরা কি বাইর করবো বলো, টেক্সচার অফ সয়েল, সয়েলের টেক্সচার বের করব। সয়েলের টেক্সচারাল ক্লাস কয়টা আছে বলতে পারো? 12টা, বর্তমানে 14টা বা 15টা। দেখো সেটার জন্য আমরা এই একটা ট্রায়াঙ্গুলার টেক্সচারাল ডায়াগ্রাম ব্যবহার করি। এই ডায়াগ্রামের ভিতরে আমরা পার্সেন্টেজ গুলা বসাবো স্যান্ড সিল্ক ক্লে। দেখতে পাচ্ছ এটা কি একটা ট্রায়াঙ্গল। কেমন ট্রায়াঙ্গল, যার প্রত্যেকটা বাহু সমান, যার যে প্রত্যেকটা বাহু যার সমান হয় তার প্রত্যেকটা কোণ কি সমান? তার প্রত্যেকটা কোণ সমান হবে। প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। ভেরি গুড, ঠিক আছে। এখন এখানে তোমাকে কিছু জিনিস গদবাদা মনে রাখতে হবে। স্যান্ড বসবে তোমার যেটা ভূমির দিকে, সিল্ট বসবে ডান দিকে, এই দেখো ডান দিকে, এই হলো সিল্ট। আর অ্যান্টি ক্লকওয়াইজে ক্লেটা বসবে বাম দিকে। এই তার মানে এইটা হইলো সিস্টেম। আমার কার্সর ঘুরানো দেখতেছ? হ্যাঁ, ক্লকওয়াইজ ঘুরাচ্ছি না, আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাচ্ছি। অ্যান্টি ক্লকওয়াইজ। এই অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে স্যান্ড সিল্ড ক্লে এদের যে ঘরটা হবে, 3টা ঘর। একটা ত্রিভুজের 3টা বাহু, মানে 3টা এখানে ঘর আছে বা 3টা সাইড আছে। এই 3টা সাইডের মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ বলবে স্যান্ড সিল্ট এবং ক্লে। স্যান্ড হলো নিচে, সিল্ট হলো এইদিকে, আর এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ, এইদিকে হলো ক্লে। এখন এই বিষয়টা হলো। আর একটা হলো পার্সেন্টেজ, 0 to 100। এটা দেখো এখানে 0, এখানে 100, দেখতে পাচ্ছ? আবার এখানে হলো 0, এখানে হলো 100, আবার এখানে হলো 0, এই পাশে হলো 100। তাহলে এই পার্সেন্টেজ গুলো আমরা ক্লকওয়াইজ বসাইবো না অ্যান্টি ক্লকওয়াইজ? Clockwise. ক্লকওয়াইজ, ভেরি গুড। ক্লক তো ঘুরে এইভাবে, দেখছো? 0 to 100। আবার এদিকে আসো, ক্লকওয়াইজ 0 to 100। আবার ঘড়ির কাঁটার দিকে, আবার এদিকে যে 0, এই যে 100, দেখছো? তার মানে পজিশন হবে অ্যান্টি ক্লকওয়াইজ আর পার্সেন্টেজ হবে ক্লকওয়াইজ। এই জিনিসটা মনে রাখতে হবে। এবং প্রত্যেকটা বাহুকে আমরা 10টা ভাগে ভাগ করব। প্রত্যেক ইউনিট হবে 10 করে, যে 10 10 10 100, 10 10 10 100, 10 10 10 100। বুঝতে পারতেছ? এবং প্রত্যেকটাকে আমরা যোগ করব। আবার তোমার যখন একটা পার্সেন্ট বলবে, মনে করো আমরা প্রথমে স্যান্ড বলব। স্যান্ড কত পার্সেন্ট দেখো এখানে? 40 পয়েন্ট কত? 40.04. এখন আমরা 40.04 বসাবো। এটা তো স্যান্ডের বাহু। তাহলে 0-তে আসো, এরপর 10-এ আসো, 30 এ 40, এই যে 40.04 দেখছো এখানে, এখানে বসবে না? এখন এই রেখাটা কোন দিকে যাবে? এটা ক্লকওয়াইজ যাবে। তাহলে এই রেখাটা ক্লকওয়াইজ কোন রেখাতে মিলবে বলো? এই রেখাতে মিলবে। বুঝতে পারতেছো? আর এই ঘরে যখন কোনো ভ্যালু পাবো সেটা ক্লকওয়াইজ এই ঘরে এসে মিলবে। আর এই লাইনে যখন কোনো ভ্যালু পাবো সেটার প্রান্তটা এসে এখানে এসে মিলবে, সেটাও ক্লকওয়াইজ মুভমেন্ট হবে। তাহলে 40.04 দেখো এখানে, ঠিক কি না?
এটা যদি এই দিকে এসে এই ঘরে মিলে তাহলে রেখাটা কোন দিক দিয়ে যাবে দেখো, এদিকে যাচ্ছে না রেখাটা, বুঝতে পারতেছ যাচ্ছে কিনা? জি স্যার। তাহলে এদিকে যা কোন 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 রেখা একসাথে ইয়ে করতেছে, কোন ঘর? এই যে দেখো এখানে হলো সিল্টের ঘর, আর এখানে দেখো সিল্ক লোমের ঘর, এটা মাঝখানটা হচ্ছে লোমের ঘর, এটা স্যান্ডি লোম, এটা লোমি স্যান্ড, আর এটা হচ্ছে স্যান্ড, এটা স্যান্ডি ক্লে লোম, স্যান্ডি ক্লে লোম, সিল্টি ক্লে, আর এটা হচ্ছে ক্লে। দেখছো মোট 12টা কিন্তু হয়ে গেছে। তাহলে 40টা যখন এখান দিয়ে ঘুরবে, এই যে দেখো এখান দিয়ে গিয়ে ক্লেতে লাগবে, ঠিক কিনা? ক্লকওয়াইজ। তাহলে এটা কোন ঘর ধরতেছে? সিল্ট লোম ধরতেছে, লোম ধরতেছে, ক্লে লোম ধরতেছে, আর ক্লে, এই 4টা ঘর ধরতেছে, ঠিক কিনা? এরপরে আসো সিল্ট কত? সিল্ট কত পার্সেন্ট? 44 44%। আসো এখানে সিল্টের ঘর কোনটা? অ্যান্টি ক্লক, এই যেটা নাকি এই যে দেখছো রাইট সাইডে। রাইট সাইড অ্যান্টি ক্লক। তাহলে সিল্ট কত? 44। দেখছো? তাহলে 40 আর 50 মাঝখানে মনে করা, মাঝখানে আমরা ধরি যাই, দেখতেছো? তাহলে এইখান থেকে এসে এইদিকে ক্লক হয় যে এইদিকে মিলবে, কোন দিকে আসবে দেখো এইখান দিকে 44। কোন ঘরে আসছে ধরতেছে দেখো, সিল্টি ক্লে, আর সিল্টি ক্লে লোম ধরতেছে, আবার লোমকে ধরতেছে, দেখতেছো? লোমকে ধরতেছে। জি স্যার। তাহলে আগের রেখাটা আসছে এই দিক দিয়ে, মনে আছে? এই যে 40 ঘর, বুঝতেছো? এইখান দিয়ে চলে গেল, আর এইটা এখান দিয়ে এসে এইখানে, দুইটা কোথায় ক্রস করলে বলো? লোমে। ক্লে লোমে যদি দেখো এইখান দিয়ে এসে কিন্তু দুইটা একসাথে টাচ করে, এখানে দুইটা কিন্তু এই জায়গায় সে টাচ করছে। এখন তৃতীয়টা কি একই বিন্দুতে মিলিত হবে না অন্যদিকে যাবে? থার্ডটাও ঠিক একই ঘরে একই বিন্দুতে অবশ্যই মিলতে হবে। যদি না মিলে বুঝতে হবে আমাদের ভুল আছে, ঠিক একই বিন্দুতে মিলতে হবে। এখন দেখো এ কত পার্সেন্ট? 15.96। দেখছো? জি স্যার। আসলে এতে 15.96। দেখছো 15 কোথায়? এই যে মনে হয় এইটা আমরা ধরি, ওদের যে রেখা এটাতে মনে মিলিয়ে যাচ্ছে 15.9 মোটামুটি। তাহলে সেটা কোন দিকে যাবে? সোজা এই দিকে যাবে। এদিকে গেলে কোথায় মিললো? কোন ঘরে মিললো? লোমে এসে মিলল। একবারে লোমে। এবং এই যে এই রেখা, এই রেখা, এই রেখা, তিনটে কিন্তু একটা পয়েন্টে 40.0 এইখানে জাস্ট তিনটা এই বিন্দুতে মিলিত হবে। এই জাস্ট আমি এখানে যেখানে তিনটে বিন্দুতে মিলিত হবে। তাহলে আমাদের সয়েলটার টেক্সচারাল ক্লাস কি? লোমি স্যার। লোমি সয়েল। মানে সয়েলটার টেক্সচারাল ক্লাস হচ্ছে লোম, মানে এটা একটা লোমি সয়েল। বাস তাহলে আমাদের দুইটা উদ্দেশ্য। প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে সয়েলের স্যান্ডসিলের শতকরা হার বের করবো, সেটা আমরা বের করছি। আর ফাইনালি আমরা একটা সয়েলের টেক্সচারাল ক্লাস নির্ণয় করব, মানে কোন গুণটের মাটি সেটা আমরা জেনে ফেললাম, লোমি সয়েল। এই জন্য এখানে দেখো আমরা লিখছি result by plotting the above values of percentage of sand, silt and clay on the textural triangle, the textural class of the supplied soil was found loam. দেখতে পাইছো? দেখছো? জি স্যার। এই আমাদের কাজ শেষ। এটা আমি জাস্ট একটা স্যাম্পল দিয়ে একটা সুন্দর, এটা প্রয়োজন নেই কোনো, বুঝতে পারছো? এই পর্যন্ত আমাদের শেষ। আর এই পাতাটা আমি তোমাদেরকে স্যাম্পল হিসেবে দেখাইছি, আমাদের কাজ এখানে শেষ। এই দেখো, এই যে by plotting the values of sand, silt on the textural triangle, the textural class was found. এখানে আমাদের মানে প্রথম 5 পাতাতে আমাদের কাজ শেষ। এই 6 এবং 7, 6টা হচ্ছে তোমাদের একটা স্যাম্পল স্টাডি দিলাম, আর 7টা হচ্ছে জাস্ট একটা
ট্রায়াঙ্গুলার টেক্সচারাল ডায়াগ্রাম কোঅর্ডিনেট আমি দেখাবো, এটা কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে আমাদের আজকের এক্সপেরিমেন্ট। এখন তোমাদেরকে হাতে কলমে দেখাইতে পারি নাই ডিউ টু সিচুয়েশন all over the world, pandemic situation, we are not able to show you physically and practically. Hope to show you physically and practically in near future. So this is our today's class, and we shall close our class for today after questioning from you. Question karo for further class clarification or better understanding or for any query. এই পর্যন্ত আমাদের ক্লাস আছে। মৌসুমী আক্তার এখানে কি দেখাচ্ছে এম দিয়া? মৌসুমী আক্তার আছো নাকি? জি স্যার। ও মানে তোমরা যে ঠিক আছে, তার মানে তুমি এখন কথা বলছো, ভেরি গুড। ঠিক আছে, তোমরা মোট তোমাদের 39 বার তোমরা কথা বলছো, এই জন্য 39 বার উঠে গেছে। আচ্ছা, এখন কেউ কোনো প্রশ্ন করতে পারো আমাকে? স্যার আমাদের যে আগের দিন আপনি স্টকস এর ল বলেছিলেন, ওটা তো স্যার ফ্র্যাকশনেশনের জন্য ওখানে ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ফ্র্যাকশনে। এই ফ্র্যাকশনে যে প্রথম দিন যে স্যান্ডসিল্ট এবং ক্লে পড়বে, এটা কোন ভিত্তিতে পড়বে? স্টোকসের ল ভিত্তিতে পড়বে। স্টোকস বলছেন কি, V is equal to 2/9 into dp minus d into gr square divided by n. n হলো viscosity of the medium। পুরো ভ্যালুটাকে আমরা দুইটাতে ভাগ করি, একটা হচ্ছে dp minus d মানে ডেনসিটি, আর হচ্ছে g, আর হচ্ছে r। এই dp minus d এটা নেগলিজিবল, g এখানে তো কমন, আর r স্কয়ার বাই n এটা হলো মূল বিষয়। আরটা হইলো রেডিয়াস অফ দ্য পার্টিকেল, আর এনটা হচ্ছে ভিসকোসিটি এবং রেডিয়াস, এই দুইটাই মূল ফ্যাক্টর। তার মানে হচ্ছে এই মিডিয়ামে কণার পতনের হারটা হবে তার যে ডায়ামিটারের স্কয়ার অনুপাতে, সমানুপাতে, এবং ভিসকোসিটি তার রিভার্সলি প্রপোর্শনাল। স্যার এই যে এই এজেন্ট গুলো যেটা আমরা ইউজ করি, এই যে ডিফ্লোক্লেটিং এজেন্ট, এই এজেন্ট গুলো ইউজ করার পর তো স্যার এই ফ্র্যাকশনেশনটা স্টার্ট হবে এবং তখন আমাদের স্টোকস এর লটা প্রয়োগ করা হয়। এই যে যখন সেডিমেন্টেশন সিলিন্ডারে আমি প্রথম যে পড়তে দিলাম 40 সেকেন্ডের পরে যে রিডিংটা নিলাম, এই যে পড়াটাই পতনটা স্টোকসের ল অনুযায়ী হচ্ছে। স্টোক যে ল দিছে, অর্থ এক কথায় কোন তরলে কোন কঠিন পদার্থের কণার পতনটা তার ব্যাসার্ধের বর্গানুপাতিক এবং তার ভিসকোসিটির উল্টানুপাতিক। এটা হলো বাংলা। এবারে বুঝছো? একবার সহজ বাংলায় বলে দিলাম। কোন তরল, এটা বায়বীয় মিডিয়ামের জন্য একই জিনিস, কোন তরল মিডিয়ামে কোন কঠিন বস্তুর কণার পতনের বেগ কণার ব্যাসার্ধের বর্গানুপাতিক, আর তার যে ভিসকোসিটি তার উল্টানুপাতিক। মানে ভিসকোসিটি বাড়লে কণার পতনটার গতি কমে যাবে, আর একটা হচ্ছে রেডিয়াস যত হবে তার স্কয়ার অনুপাতে সেই কণাটার পতন হবে। তার মানে কি, কণা যত বড় হবে, কণার রেডিয়াস যত বড় হবে, কণা তত দ্রুত পড়বে, অথবা কণা যত বড় হবে তত দ্রুত পড়বে। মানে স্যান্ড আগে পড়বে, এরপর সিল পড়বে, এরপর ক্লে পড়বে। এখন আমি ব্যাখ্যা করে ক্লিয়ার? জি স্যার। এইভাবে যে কেউ যে কোনো কোশ্চেন করো, তুমি যত কোশ্চেন করবা ততই তোমার লাভ হবে, তোমার ক্লিয়ার হবে বিষয়টা। ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ইজিলি। যে কেউ কোশ্চেন করো, এনি কোশ্চেন ফ্রম এনিওয়ান। স্যার আমার মনে হচ্ছে স্যার কেউ আর মনে কোশ্চেন করবে না। হ্যাঁ, আরো জোরে বলো। জি স্যার। কি বলতেছো? আরো জোরে বলো।
স্যার বলতেছি স্যার মনে হচ্ছে কেউ আর কোশ্চেন করবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। If you have no question, we can close our class for today. And hope to conduct your next class after Eid vacation. And that may be on 27. আমার এখানে ক্যালেন্ডার আছে 20 তারিখ 21 তারিখে ঈদ হলে আমরা 27 তারিখে আশা করি নেক্সট ক্লাস নেব। তার মানে মাঝখানে একটা ক্লাস ঈদের ছুটি থাকবে। জি স্যার, এটা ভালো হবে। হ্যাঁ, বুঝতে পারছো কথা? 20 তারিখ স্যার, মানে হ্যাঁ 20 তারিখ 20 ওটা আমাদের অফ ডে থাকবে স্যার। 20 তারিখে স্যার আমাদের মানে ঈদের ছুটিটা থাকবে আর কি স্যার। আপনার নেক্সট হ্যাঁ। ক্লাসটা 20 তারিখ পরে আর কি। তো সেক্ষেত্রে স্যার যেহেতু আমাদের ঈদের ছুটি পড়ে গেছে, সেক্ষেত্রে স্যার আর সম্ভব হচ্ছে না আর কি। নেওয়া যায়, যেহেতু এখন আমরা তো বাসা থেকে নেওয়া, বাকি তোমরা এক একজন এক এক কাজে ব্যস্ত থাকবে। কেউ বোনের বাড়ি, কেউ ভাইয়ের শ্বশুর বাড়ি, কেউ বোনের জামাইয়ের বাড়ি, কেউ খালার বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি। করোনা হইলেও তো মানুষ তো যায়, কম বেশি যায়। জি স্যার, স্যার বছরে তো স্যার ঈদ তো স্যার 2টাই মাত্র স্যার, এই জন্য সবাই দেখা যাচ্ছে স্যার বিজি থাকবে। শুক্রবার কিন্তু আল্লাহ তাআলার কাছে ঈদের দিনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। জি স্যার, সেটা আমরা অত গুরুত্ব দিই না। বুঝতে পারছো? ঈসা আলাইহিস সালামের যুগে ছিল রবিবার, মুসা আলাইহিস সালামের যুগে ছিল শনিবার। আচ্ছা, ওকে, টুডে উই আর গোইং টু ক্লোজ আওয়ার ক্লাস। তোমরা এর আগে আমার সাথে আমাকে যোগাযোগ করো 27 তারিখের আগে আর কি, 26, 25, 26 স্যার আমি আপনাকে স্যার অবশ্যই মানে জানাবো স্যার। হ্যাঁ ঠিক আছে, রাশি আসার আগে দিয়ে স্যার জানাবো। স্যার 1 মিনিট স্যার। হ্যাঁ বলো বলো, কোনো স্যার আমি হচ্ছে স্যার লাস্ট যে আপনি আমাদের 2 তে যে ক্লাস নিয়েছিলেন সেখান থেকে একটু কোশ্চেন জিজ্ঞেস করতে যাচ্ছি, যদি স্যার আপনি হ্যাঁ, অনুমতি তুমি দেন। যে কোনো দুনিয়া আখেরাত আসমান জমিন যে কোনো ইনশাআল্লাহ আমাকে প্রশ্ন করতে পারবে, কোনো সমস্যা নেই। বলো। হ্যাঁ, কোশ্চেন করো। স্যার আমাদের যে টেকনিক্যাল ক্লাসিফিকেশন আপনি পড়িয়েছিলেন স্যার, ওখানে যে অনেকগুলো এগ্রো ইকোলজিক্যাল টাইপ ছিল, ইভেন ওখানে যে ছকগুলো ছিল স্যার, ওখানে আমরা কি মেইনলি স্যার পড়বো যে ইকোলজিক্যাল জোন, লোকেশন আর এক্সটেন্ট, মানে ডেসক্রিপশনের জন্য থিওরিটিক্যালের? অ্যাগ্রো ইকোলজিক্যাল তো আমাদের 30 অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনস। জি স্যার। এর মধ্যে তুমি পড়বা যে মনে করো এর এক্সটেন্ট, বিস্তৃতি এবং এর এরিয়া এবং এর যে প্রোডাক্টিভিটি কনস্ট্রেইন্ট, এর মেজর প্রবস গুলা কি কি। এই এর বেশি তো এটা অনেক বড়, তো এতগুলো তোমরা মনে রাখতে পারবে যে জি স্যার অনেক বড়, এই জন্যই স্যার হচ্ছে একটু জিজ্ঞেস করি। থ্যাংক ইউ স্যার। এরপরও তুমি যে কোনো সময় আমাকে যে কোনো প্রশ্ন, মোবাইলে হোক বা এরকম যখন আবার ভবিষ্যতে ক্লাস হবে, ক্লাসে যে কোনো সময় যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে। তুমি পড়তে যে আটকে গেলে যে কেউ জিজ্ঞাসা করবে। We are going to close our class. স্যার আর প্রবলেমেটিক সয়েল যেগুলো আমাদের পড়িয়েছিলেন, যেমন এসিড সালফেট সয়েল বা ক্যালকেরিয়াস সয়েল, এগুলোর ক্ষেত্রে স্যার ইফেক্ট, ম্যানেজমেন্ট আর হচ্ছে ডেফিনেশন এগুলোর মতো পড়বো। ইফেক্ট, ম্যানেজমেন্ট, ডেফিনিশন, এটা আরেকটা হচ্ছে এটা মোড অফ অ্যাকশন বা হাউ দিস সয়েলস আর ডেভেলপ, কিভাবে এই প্রবলেম সলভগুলো ডেভেলপ করে, এটা একটা গুরুত্বপূর্ণ। তাহলে তুমি যদি জানো কিভাবে ডেভেলপ করে, তখন তুমি এর রিমিডিয়াল মেজারটাও তোমার জন্য সহজ হবে। সেইগুলো আলোচনা করছি। জি স্যার বলেছিলেন। থ্যাংক ইউ স্যার।